আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। যারা ইজি বায়োলজি বইটি কিনে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনই কিনেনি এখনই কিনে ফেলো। আমরা আজকে বায়োলজি 12 অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2024 সালের কোশ্চেনের সমাধান নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে দুইটা চিত্র দেওয়া আছে, একটাতে হচ্ছে এম আর একটা হচ্ছে এন চিহ্নিত। যেটা হচ্ছে এম চিহ্নিত সেটা হচ্ছে আসলে ডিএনএ অংশকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে এখানে এম মেইনলি হচ্ছে ক্রোমোজোমকে বোঝানো হচ্ছে, আর এখানে এন হচ্ছে তোমার দুইটা হচ্ছে ক্রোমোজোম দেওয়া আছে, একটা এক্স এক্স আর এক্স ওয়াই আকারে, যেখানে এক্স এক্স যেটা সেটা হচ্ছে মেয়ে, এক্স ছেলে, ওয়াই যেটা সেটা ছেলে আকারে দেখানো হয়েছে। এখানে যে ছোট দ্বারা বোঝানো হয়েছে এটা হচ্ছে একটা ওয়াই ক্রোমোজোম। তো এখানে দিনিষেক কি, তারপর হচ্ছে পরপরাগায়নে পরাগরেণুর অপচয় বেশি হয় কেন, এম চিত্রের প্রধান উপাদানের রাসায়নিক গঠন উপাদান ব্যাখ্যা করো এবং চিত্রে এন এর আলোকে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলের মটর গাছ নিয়ে যে তত্ত্ব প্রণয়ন করেছেন তা বিশ্লেষণ করো। আচ্ছা, তো প্রথমে আমরা চলে যাই দ্বিনিষেক বলতে কি বোঝা যায়। আচ্ছা, দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন কাদের ঘটে? দেখো, একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামেটের মিলন এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর একটি পুংগ্যামেটের মিলন প্রক্রিয়াকে দ্বিনিষেক এই অংশটি কিন্তু আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখেছি যে উদ্ভিদের ক্ষেত্রে একটা হচ্ছে দ্বিনিষেক তৈরি হয়, একটা হচ্ছে তোমার টুয়েন তৈরি হয়, একটা হচ্ছে থ্রেন তৈরি হয়, শস্য তৈরি হয়। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে যে একই সাথে দুটি পুংগ্যামেটের, একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামেটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর একটি সেকেন্ডারি নিউক্লিয়াস দ্বারা বোঝানো হয়েছে। এখানে তোমার 2n নিউক্লিয়াস বা ডিপ্লয়েড নিউক্লিয়াস আছে, তার সাথে যে অপর একটি পুংগ্যামেটের মিলন সেটাকে বলা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। দেন আমরা চলে আসি পরপরাগায়নে পরাগরেণুর অপচয় কেন বেশি হয়। পরপরাগায়নে অপচয় কেন বেশি হবে? আচ্ছা, পরাগায়ন বা পোলারাইজেশন কেন হয়? পরাগায়ন কিন্তু উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। এখানে কি হয় যে একটা উদ্ভিদদের যে প্রজনন প্রক্রিয়া সেটা কিন্তু পরাগায়নের মাধ্যমে হয়। এটার জন্য বিভিন্ন ধরনের মাধ্যম থাকে, বায়ু মাধ্যম, পতঙ্গ মাধ্যম, তারপর হচ্ছে পানির মাধ্যম, অনেকগুলো মাধ্যম থাকে এবং দুই ধরনের পরাগায়ন থাকে, একটা হচ্ছে স্বপরাগায়ন, একটা হচ্ছে পরপরাগায়ন। যদি একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে হয় অথবা একই ফুলের মধ্যে হয় তখন তাকে বলা হয় স্বপরাগায়ন। আর যখন একই জাতে দুটি ভিন্ন ফুলের মধ্যে হবে, দুইটি ভিন্ন গাছের মধ্যে হবে, একই জাত হতে হবে, নাহলে হবে না, তাহলে সেটাকে বলা হয় পরপরাগায়ন। এখন পরাগায়নে অপচয় রেণু কেন, পরাগায়নে অপচয় কেন বেশি হবে? অপচয় বেশি হওয়ার কারণ হচ্ছে মাধ্যমটার জন্য, কারণ পরপরাগায়নে কিন্তু একটা মাধ্যমের প্রয়োজন হয়, যেমন একটা পাখি একটা মাধ্যম, বাতাস একটা মাধ্যম। এখন পাখির জন্য কি হয়, ও ধরে নাও যে একটা ফুলের একটা রেণুর মধ্যে হচ্ছে ও লেগে আছে, মধু খাওয়ার জন্য গেল, দেন অথবা যে পতঙ্গগুলো আছে যারা হচ্ছে যেমন যারা যে মাছি, যে পোকাগুলা বা পতঙ্গগুলা ফুলের প্রতি বেশি আকৃষ্ট হয়, ওরা কিন্তু মধু খাওয়ার জন্য ওইখানে যাবে, দেন ওই মধু থেকে যে রেণুগুলো ওর শরীরে লেগে যাবে। এখন সেখান থেকে কিন্তু অনেক অল্প চান্স থাকবে যে সে আসলে ওই গাছের অন্য একটা ফুলের মধ্যে বসবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়, এখানে বলছে যে পরপরাগায়নের জন্য বাহকের উপর নির্ভর করতে হয়, তাই পরপরাগায়নে পরাগরেণুর অপচয় বেশি হয়। আমরা জানি একই প্রজাতি দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে তখন তাকে পরপরাগায়ন বলা হয়। হ্যাঁ, যেমন হচ্ছে শিমুল, পেঁপে, তারপর হচ্ছে ইত্যাদি গাছের ফুলে পরাগায়ন ঘটে থাকে। পরপরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় বেশি হয়, কারণ পরাগায়নের জন্য বাহকের উপর আসলে নির্ভর করতে হয়, ফলে পরাগায়নের নিশ্চয়তা থাকে না। আর নিশ্চয়তা না থাকার কারণে প্রচুর পরিমাণে পরাগরেণুর তোমার হচ্ছে নষ্ট হয় এবং অপচয় হয়, ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। কারণ এখানে তো শিওর না যে এই যে ফুল, এই যে পোকাটা বা পতঙ্গটা যে গাছের উপর বসবে সেখান থেকে সে অন্য জায়গায় যাবে। যেমন হচ্ছে ধরে নাও যে শিমুল, হ্যাঁ, শিমুল গাছের যে ফুলের মধ্যে একটা পতঙ্গ বসে ওইখান থেকে ও হচ্ছে ওর গায়ে সে রেণুটা লেগে গেল। এখন এমন তো পসিবিলিটি নাই যে ও আসলে একটা শিমুল গাছের উপর গিয়েই বসবে। সেজন্য বলছে যে পরপরাগায়নে এই যে একটা অনিশ্চয়তা থাকে, এটার জন্য হচ্ছে প্রচুর পরিমাণে পরাগরেণুর ক্ষতি হয়।
বা নষ্ট হয়ে যায়। ওকে, উদ্দীপকের এমটিটির প্রধান উপাদানের রাসায়নিক গঠন ব্যাখ্যা করো। আচ্ছা, তো এখানে আসলে ক্রোমোজোমের ডিএনএ এর কথা বলা হয়েছে। আমরা জানি যে ক্রোমোজোমের যে প্রধান উপাদান সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে পলিনিউক্লিওটাইডের একটি সর্পিলাকার গঠন। এটি পলিনিউক্লিওটাইডের একটি সর্পিলাকার গঠন ও হচ্ছে অনেকগুলো পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি, এবং একটি যে নিউক্লিওটাইড সেটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেট দ্বারা গঠিত, এবং এটি হচ্ছে কি ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। নাইট্রোজেন বেস হচ্ছে 2 ধরনের, অ্যাডেনিন আর গুয়ানিন, আর এগুলোকে পিউরিন বলা হয়। সাইটোসিন আর থায়ামিন যেটা সেটাকে পাইরিমিডিন বলা হয়। একটি সূত্রে অ্যাডেনিন অন্য সূত্রে থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা, এবং একটি সূত্রে গুয়ানিন অন্য সূত্রে সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এছাড়া ডিএনএ প্রতি প্যাচের মধ্যে হচ্ছে 10টি নিউক্লিওটাইড থাকে, এবং প্রতি প্যাচে দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আমরা জানি কি অ্যাংস্ট্রম হচ্ছে আসলে একটি একক। অ্যাংস্ট্রম আসলে একটি একক। পার্শ্ববর্তী 2টি নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। যে দেখো পার্শ্ববর্তী 2টি নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে কত, 3 অ্যাংস্ট্রম। এবং ডিএনএ 2টি পলিনিউক্লিওটাইড সূত্র কিন্তু সবসময় বিপরীতভাবে অবস্থান করে। একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম হলো, একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, এবং অনেকটা পেঁচানো সিঁড়ি ধাপের মতো ক্ষারগুলো সাহিত্যভাবে প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে। অর্থাৎ ডিএনএ অণুর বাইরের দিকে দণ্ড দুটিতে শুধু হচ্ছে তোমার প্রধান অক্ষ, যেটা পরস্পর সুগার এবং ফসফেট দ্বারা গঠিত। তাহলে ওরা হচ্ছে এস এবং পি দ্বারা গঠিত, এবং মাঝখানে থাকে এন। তাহলে এটা মনে রাখবা, এস এন পি। আচ্ছা, তারপর হচ্ছে কি যে ডিএনএ ডাবল হ্যালিক্সের ব্যাস সর্বোচ্চ 20 অ্যাংস্ট্রম। এই যে এতটুকু ব্যাস সর্বোচ্চ কত, 20 অ্যাংস্ট্রম। এভাবে পর্যায়ক্রমে একটি ডিএনএ অণু গঠিত হয়। এটি খুবই সহজ ডিএনএ অণুর গঠন। আচ্ছা, তার পরবর্তী আমরা প্রশ্নে যাই, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে কি বললো যে এখানে মেয়ে এবং ছেলে, এই যে চিত্রটা এটা এখন তুমি গ্রেগর জোহান মেন্ডেলের মটর গাছের সাথে তথ্য প্রণয়ন করো। আচ্ছা, মটর গাছের সাথে তথ্য প্রণয়নকে মেন্ডেল যে একটা সূত্র দিয়েছিল যে আসলে জিন নিয়ে, হ্যাঁ ইনি কিন্তু আসলে একজন জনক, গ্রেগর জোহান মেন্ডেল জিন তত্ত্বের জনক বলা হয় তাকে। তিনি সবসময় তিনি একটা জিন নিয়ে প্রথমে হচ্ছে গবেষণা করেছিলেন, যে প্রত্যেকটা জীবের যে দৃশ্যমান এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য যে নিয়ন্ত্রণ করে সে একক হচ্ছে জিন। এবং তিনি একজন হচ্ছে পাদ্রী ছিলেন। তিনি ছোটবেলা থেকে অনেক পড়ালেখা করতে চেয়েছিলেন, কিন্তু পারিবারিক কারণে তিনি করতে পারেনি। পরে হচ্ছে তিনি একটা চার্চে যোগ দেন। চার্চে যোগ দেওয়ার পরে তার যে একটা স্পৃহা ছিল যে না আমি একটা কিছু করব, তো এটার জন্য কি করেন, তার চার্চের পাশে অনেকগুলো মটরশুঁটির গাছ নিয়ে তিনি গবেষণা শুরু করে। হ্যাঁ, বিভিন্ন ধরনের মটরশুঁটি নিয়ে তিনি গবেষণা শুরু করার পর তিনি যা যা পেয়েছিলেন হচ্ছে তা তিনি হচ্ছে একটা জায়গায় লিপিকাবদ্ধ করে রেখেছিলেন। পরবর্তীতে তিনি যখন হচ্ছে চলে যান, তারপর হচ্ছে অন্যান্য বিজ্ঞানীরা তার এই মতবাদটা প্রকাশ করে। হ্যাঁ, তো সেটাই বলছে যে গ্রেগর জোহান মেন্ডেলের মটর গাছ থেকে আমরা কি শিখতে পাই সেটা হচ্ছে দেখাতে বলছে। আচ্ছা, তাহলে আমরা আসলে একটু দেখি। তো গ্রেগর জোহান মেন্ডেলের এই তত্ত্বটা জানার আগে আমাদের ফার্স্টে জানতে হবে যে জিন আসলে কি এবং কয় ধরনের জিন হতে পারে। তো জিন হচ্ছে আসলে জীবের যে দৃশ্যমান অদৃশ্যমান বৈশিষ্ট্য সেটাও নিয়ন্ত্রণ করে, এবং 2 ধরনের জিন থাকে, একটা হচ্ছে প্রকট আর একটা হচ্ছে প্রচ্ছন্ন। এখন প্রকট কোনটা আর প্রচ্ছন্ন কোনটা? মনে করো মা বাবার বৈশিষ্ট্য যদি প্রথম বংশধরেই প্রকাশ পেয়ে যায় সেটা হচ্ছে প্রকট, আর মা বাবার বৈশিষ্ট্য যদি প্রথম বংশধরে প্রকাশ না পেয়ে দ্বিতীয় বংশধরে তার 1/4 প্রকাশ পায় সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে ধরে নাও যে মটরশুঁটির যে প্রকট বৈশিষ্ট্য, মটরশুঁটির প্রকট বৈশিষ্ট্য, প্রকট মানে কি যেটা এখনই প্রকাশ পায়, প্রথম বংশধরে যেটা প্রকাশ পায়। মটরশুঁটির প্রথম প্রকট বৈশিষ্ট্য হচ্ছে লম্বা, এটা হচ্ছে মটরশুঁটির জন্য। তো লম্বা বৈশিষ্ট্যর জন্য আমরা বলতে পারি দুইটাই হচ্ছে টি। ওকে, আর ওর যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা খাটো বৈশিষ্ট্য, প্রচ্ছন্নটাকে আমরা খাটো বৈশিষ্ট্যটাকে আমরা প্রচ্ছন্ন ধরলাম। ওকে, এখন প্রকট মানে কি প্রথম বংশধরে প্রকাশ পাবে, প্রচ্ছন্ন হচ্ছে দ্বিতীয় বংশধরে তার 1/4 প্রকাশ পাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি
যে আমরা যদি প্রথম বংশধরে যেমন লম্বা মটরশুঁটি নিয়ে কাজ করি, এটা লম্বা আর এটা যদি প্রচ্ছন্ন হয়, এটা হচ্ছে তাদের জিনোটাইপ। আচ্ছা, জিনোটাইপ মানে হচ্ছে জিন আকার প্রকাশ করা, ফিনোটাইপ মানে ওই জিনের বৈশিষ্ট্যটা কি। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি গ্যামেট আকার ভেঙে যায় তাহলে এটা হবে টি, এটাও হবে টি, গ্যামেট আকার ভেঙে গেল। তারপর হচ্ছে তাহলে এটা হবে কি জিনোটাইপ, জিনোটাইপ। আর এটা হচ্ছে গ্যামেট, গ্যামেট আকারে ভেঙে যাওয়া। এখন ওদের মধ্যে প্রথম বংশধরে কি হবে, টি টি, একটা ছোট একটা বড়। তাহলে দেখো F1 জনুতে বা প্রথম বংশধরে যে মটরশুঁটি উদ্ভিদগুলো হয়েছে, গাছগুলো হয়েছে, সবগুলোর মধ্যে একটা ছোট টি একটা বড় টি। তার মানে হচ্ছে দেখো বলেছিলাম যে প্রথম প্রকট বৈশিষ্ট্যটা কিন্তু প্রথম বংশধরে প্রকাশ পায়। তাহলে এখানে প্রকট বৈশিষ্ট্যটা হচ্ছে কি বিশুদ্ধ লম্বা। তার মানে এখানে যতগুলা মটরশুঁটি গাছ আছে ওরা কিন্তু লম্বা, কিন্তু ওদের মধ্যে কিন্তু ওরা লম্বা হবে বাট সেটা বিশুদ্ধ হবে না। কেন বিশুদ্ধ হবে না? বিশুদ্ধ না হওয়ার কারণ হচ্ছে ওদের মধ্যে যে খাটো বৈশিষ্ট্যটা সেটা কিন্তু এখনো প্রচ্ছন্ন অবস্থায় আছে, হ্যাঁ, লুকায়িত অবস্থায় আছে। তাহলে এটা আমরা বলবো এটা হচ্ছে সংকর লম্বা উদ্ভিদ, সংকর লম্বা উদ্ভিদ। তার প্রথম বংশধরে সবাই হচ্ছে কি, প্রথম বংশধরে সবাই লম্বা বাট ওদের মধ্যে একটু ভেজাল আছে, সেজন্য এটা আমরা বলবো সংকর লম্বা, যেমন আমরা সংকর জাতি। আচ্ছা, যাই হোক, এখন এটা তো প্রথম বংশধর। এখন ওদের মধ্যে যদি আবার ক্রস কানেকশন ঘটানো যায় তখন কি হবে, এখানে আবার আরেকটা নেই, ওরাও যদি গ্যামেট আকারে ভেঙে যায় তাহলে হচ্ছে টি টি। তাহলে এটা হচ্ছে কি, তাহলে আমি এই যে লম্বা এটা হচ্ছে তার ফিনোটাইপ। হ্যাঁ, ফিনোটাইপ মানে হচ্ছে তুমি বুঝতে পারতেছো যে ওর বৈশিষ্ট্যটা কি, ফিনোটাইপ। তাহলে এখানে হবে টি টি। তাহলে দেখো এখানে টোটাল টি হচ্ছে তিনটার মধ্যে আছে, আর টি সম্পূর্ণ টি হচ্ছে দুইটার মধ্যে দুইটাই টি, আর বাকি এই দুইটার মধ্যে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, আর আরেকটার মধ্যে হচ্ছে দুইটাই স্মল টি। তার মানে তুমি দেখো প্রকট বৈশিষ্ট্য সবসময় প্রকাশ পায়। তাহলে ক্যাপিটাল টি যেখানে আছে সেটা কি হবে, সবগুলোই লম্বা হবে। যদিও দুইটার মধ্যে খাটো বৈশিষ্ট্য আছে তাও দেখতে লম্বা হবে এবং একটা খাটো হবে, কারণ ওর মধ্যে একদম বিশুদ্ধ খাটো। তাই দেখো আমরা বলেছিলাম যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দ্বিতীয় বংশধরে, এটা কিন্তু তার F2 জনু। এই দ্বিতীয় বংশধরে কত অংশ প্রকাশ পেয়েছে, 4-এর মধ্যে একটা, তাহলে হচ্ছে কি 1/4, 4 ভাগের 1 ভাগে প্রকাশ পেয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো আমাদের এই গ্রেগর জোহান মেন্ডেল তত্ত্বটা, যে এখানে এটাই বলা হয়েছে যে মাতা পিতার বৈশিষ্ট্য উদ্ভিদের বংশধরের মধ্যে কিভাবে প্রকাশ পায় এবং সেই সম্বন্ধে বিজ্ঞানী মেন্ডেল পরীক্ষার মাধ্যমে মূল্যবান তত্ত্ব আবিষ্কার করেন, যেটাকে আমরা বলি মেন্ডেলিফের তত্ত্ব। তিনি কি বলেছেন যে মেন্ডেলের তত্ত্বের আলোকে উদ্ভিদ প্রজননে F2 বংশধরে সকল উদ্ভিদ লম্বা হলেও F2 বংশধরে কিছু খাটো উদ্ভিদের সৃষ্টি হয়। এক্ষেত্রে তাদের অনুপাত 3:1 হয়, যা মেন্ডেলের প্রথম সূত্র নামে পরিচিত। মেন্ডেলের সূত্রের আলোকে উদ্দীপকে উল্লিখিত এনকে পূর্ণাঙ্গ রূপে প্রকাশের মাধ্যমে আমরা F1 জন্য F2 জন্য এই দুইটা ফলাফলের মাধ্যমে বিশ্লেষণ করব। তো একটু আগে আমরা যেটা পড়লাম সেটাই এখানে দেওয়া আছে, যে ফিনোটাইপে হচ্ছে একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা মটর গাছ থাকবে, বিশুদ্ধ একটা লম্বা, একটা হচ্ছে বিশুদ্ধ খাটো। বিশুদ্ধ লম্বা যেটা সেটা হচ্ছে ডাবল টি, অ্যান্ড বিশুদ্ধ খাটো স্মল। দেন হচ্ছে ওরা প্রথম বংশধরে যে উদ্ভিদগুলো হবে সবগুলো লম্বা হবে, বাট সেটা হবে সংকর লম্বা, বিশুদ্ধ লম্বা হবে না। এবং F2 জোড়া বংশধরের মধ্যে যদি আমরা আবার ক্রস কানেকশন ঘটাই দেন ওরা কি হবে, ওদের যে বংশধরে হবে ওরা হবে, এই যে দেখো 3টাই লম্বা এবং একটি খাটো, এবং এই খাটোটা হচ্ছে বিশুদ্ধ খাটো, এবং এই 4 জনের মধ্যে একজন হচ্ছে বিশুদ্ধ খাটো, এবং বিশুদ্ধ খাটোটা ছিল আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে সুতরাং উদ্দীপকের চিত্র N অনুসারে দেখা যায় যে বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খাটো উদ্ভিদের সংকরায়নের ফলে F1 বংশধরে সৃষ্ট সকল উদ্ভিদ লম্বা এবং F2 বংশধরে লম্বা উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটানো হলে F2 বংশধরে গিয়ে তখন হচ্ছে 3টা লম্বা আসে এবং 3টা খাটো আসে।
আচ্ছা, তো এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুব মনোযোগ দিয়ে এটা পড়তে হবে, কারণ হচ্ছে গ্রেগরিয়ান মেন্ডেলের যে ক্রস কানেকশনগুলো সেটা বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে পরীক্ষার মধ্যে সমস্যা হতে পারে। আচ্ছা, তো এটা ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। অন্যান্য প্রশ্নের সমাধান পেতে আমাদের কিউআর কোডটি অবশ্যই স্ক্যান করবে, এবং এই পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।